থেকে ইংরেজি ভাষা তুলে দেওয়া। তখন যুক্তি দেওয়া হয়েছিল যে মাতৃভাষা উন্নয়নের জন্যই এটি করা হয়েছে। বাস্তবে ডালহৌসির যত বড় বড় চটকল ছিল সব এক ধাক্কায় বন্ধ হয়ে যেতে শুরু করলো। আর একটা রেশন কার্ড লাগবে, সোজা চলে যান লোকাল কমিটিতে, ছাপ দিয়ে আসুন, তারপরে আপনি আপনার রেশন কার্ড পাবেন। নমস্কার বন্ধুরা, আজ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস নিয়ে এমন এক অধ্যায়ের কথা বলবো যা এক ব্যর্থতার অধ্যায়। আজ আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাই দীপশিতা ধর, কলতান দাশগুপ্ত কিংবা শতরূপ ঘোষের মতো মুখ, যারা প্রতিনিয়ত তাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবাংলার জনগণের মন কেনার চেষ্টা করছে। কিন্তু পশ্চিমবাংলায় যারা পুরানো তারা জানে তাদের রক্তমাখা ভাতের ইতিহাসের কথা, আর যারা নতুন তাদের বলবো দয়া করে ভিডিও শেষ পর্যন্ত দেখুন, তাহলেই এদের ইতিহাসটা জানতে পারবেন। ছোটবেলায় আমরা একটা কথা বড়দের মুখে প্রায়ই শুনতে পেতাম যে বাংলা আজ যেটা ভাববে সারা ভারত কাল সেটা ভাবা শুরু করবে। কথাটা সত্যি থাকলেও এই 34 বছর বাম অপশাসনের ফলে এই কথাটা সত্যিই একটা কথা হয়ে গেছে। স্বাধীনতার সময়ের পরবর্তী সময় থেকে যে পশ্চিমবঙ্গ ছিল ভারতীয় শিল্পের মুকুট, কিন্তু বাম জমানার শুরুতে যে উগ্র শ্রমিক আন্দোলন শুরু হয় তা শিল্পের কফিনে শেষ পেরেক পুঁতে দিল। ঘেরাও এই শব্দটা বাংলার ডিকশনারিতে এক আতঙ্কের নাম হয়ে দাঁড়ালো। ইউনিয়নবাজির দাপটে কারখানা মালিকদের ঘন্টার পর ঘন্টা আটকে রাখা, কাজে বাধা দেয়া এবং কথায় কথায় ধর্মঘট হয়ে দাঁড়ালো নিত্যদিনের সঙ্গী। এবং বাংলায় এই সংস্কৃতির দরুন টাটা বিড়লার মতো কোম্পানি বাংলা থেকে ছেড়ে পালালো। যাকে আমরা ফ্লাইট অফ ক্যাপিটাল বলি, তা পশ্চিমবঙ্গকে এক লহমায় পিছিয়ে দিল। ডানলপ থেকে শুরু করে ডালহৌসির যত বড় বড় চটকল ছিল সব এক ধাক্কায় বন্ধ হয়ে যেতে শুরু করলো। আর এই কারণে বাংলা হয়ে উঠল এক বন্ধের রাজ্য, যার ফলে এক প্রজন্ম পুরোপুরি কর্মহীন হয়ে পড়ল। আর বাংলার যুব সমাজ কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হলো। আর এভাবেই নতুন করে এক গোষ্ঠী তৈরি হলো যা পরিযায়ী শ্রমিক নামে পরিচিত হলো বাংলায়। আর এই বাম জমানাতেই সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত ছিল প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি ভাষা তুলে দেওয়া। তখন যুক্তি দেওয়া হয়েছিল যে মাতৃভাষা উন্নয়নের জন্যই এটি করা হয়েছে। বাস্তবে কি হলো? বাস্তবে হলো গ্রামের সাধারণ ঘরের সন্তানদের বিশ্ববাজারে প্রতিযোগিতায় পঙ্গু করে দেওয়া হলো। নেতারা কিন্তু তাদের সন্তানদের ইংরেজি মিডিয়ামেই পড়ালো। কিন্তু 90 দশকের সাধারণ ঘরের ছেলেমেয়েরা যখন আইটি বিপ্লবের মুখোমুখি হলো, তখন তারা হায়দ্রাবাদ বা বেঙ্গালুরুর যুবকদের সাথে পেরে উঠল না। আর এসবের মধ্যেই এর সাথে যোগ হলো স্কুল ও কলেজে দলের ক্যাডার নিয়োগ। মেধার চেয়ে বেশি গুরুত্ব পেল পার্টির সদস্য পদ। শিক্ষার আঙিনা হয়ে উঠল এক রাজনৈতিক আখড়া। আজ আমরা শিক্ষায় যে এত রাজনীতি দেখি তার অ্যাকচুয়ালি ভিত গড়ে উঠেছিল সেই বাম আমলেই। এই দীর্ঘ 34 বছরে পশ্চিমবাংলায় এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে সরকার আর দল এক হয়ে গেছিল। আপনার একটা রেশন কার্ড লাগবে, সোজা চলে যান লোকাল কমিটিতে, ছাপ দিয়ে আসুন, তারপরে আপনি আপনার রেশন কার্ড পাবেন। হাসপাতালে বেড বা সরকারি চাকরি সব কিছুতেই স্থানীয় দাদাদের সুপারিশ লাগতই। এর ফলে পুলিশের নিরপেক্ষতা যেমন থাকলোই না, তেমনই সাধারণ মানুষের বাক স্বাধীনতাটুকুও কেড়ে নেওয়া হয়েছিল। কারণ সে সময় পার্টি যা বলবে সেটাই শেষ কথা ছিল। আর এই সিস্টেমের প্রতিবাদ করতে গিয়ে কত নিরীহ মানুষের প্রাণ চলে গেছিল অকালেই। আর এই 90 দশকের বাংলা মানেই ছিল ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, যেখানে বিদ্যুৎ নেই, ভাঙা রাস্তা আর থমকে যাওয়া পুরানো সেই এক শহর। যখন দক্ষিণ ভারত আইটি হাব হিসাবে নিজেদের তৈরি করে ফেলেছে, তখন কলকাতা পড়েছিল 70-এর দশকের পুরানো কাঠামো নিয়েই। বেসরকারি নিয়োগকে বামপন্থীরা দীর্ঘকাল এক ক্যাপিটালিজম বলে আটকে রেখেছিল। আর যখন তাদের ভুল ভাঙলো, সেক্টর 5 গড়ার কথা ভাবলো, তখন বেঙ্গালুরু আমাদের থেকে কয়েকশো মাইল এগিয়ে গেছিল। যখন বড় কারখানাগুলো বন্ধ হয়ে গেল, তখন বেকার যুবকদের কাজের কোনো পথই থাকলো না। সেখান থেকেই জন্ম নিল সিন্ডিকেট রাজ। বাড়ি তৈরি বা যে কোনো নির্মাণ কাজে পার্টির অনুমোদিত দল থেকে চড়া দামে নিম্নমানের মাল কেনা বাধ্যতামূলক হয়ে দাঁড়ালো। এই যে অর্থনৈতিক তোলাবাজি, যা বাংলার ছোট ও মাঝারি শিল্পের ব্যবসার কোমর ভেঙে দিয়েছিল। আজকের দিনেও সিন্ডিকেট যেভাবে মাথাচড়া দিয়ে আছে, তার বীজ বপন করা হয়েছিল সেই কিন্তু বাম শাসনকালেই। তাই এই 34 বছরের অপশাসন আমাদের একটাই কথা শেখায় যে অন্ধ আদর্শবাদ যখন বাস্তবতাকে অস্বীকার করে, তখন তার পতন অনিবার্য হয়ে পড়ে।
পশ্চিমবঙ্গ আর যেভাবে এক বিশাল ঋণের বোঝা নিয়ে বেড়াচ্ছে আর যেভাবে এক বড় কর্মসংস্থানের অভাব হয়ে দাঁড়িয়েছে তার এক বড় কারণ হলো সেই 3.5 দশকের এক স্থবিরতা। আজ আমরা হয়তো অনেকটা এগিয়েছি, কিন্তু পিছনে 34 বছরে যে সময়টা আমরা হারিয়েছি তা হয়তো আমরা কোনোদিনই ফেরত পাবো না। তাই দয়া করে বাংলায় এদের আর সুযোগই দেওয়া উচিত নয়। আপনারা কি মনে করেন যে এই 34 বছরে সত্যিই বামেরা কি বাংলাকে পিছিয়ে দিয়েছিল, না এর কোনো ইতিবাচকও দিক ছিল? দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।